জবা, ও জবা, না খেয়ে ঘুমিয়ে পড়লি যে? ওঠ মা। মা, তুমি এসেছো? আয়, এখন আমি তোকে নিজের হাতে খাইয়ে দিই। এরপর মা কালী নিজের হাতে জবাকে খাবার খাইয়ে দেয়। রামচন্দ্রপুর নামক এক গ্রামে জবা তার বুড়ি ঠাকুমাকে নিয়ে থাকতো। বাবা মা মারা যাবার পর থেকে তার ঠাকুমাই তাদের গরুর দুধ বিক্রি করে তাকে মানুষ করে তোলে। এখন জবা কলেজে পড়ে। ছোট থেকেই জবা ছিল মা কালীর পরম ভক্ত। সে তার মনের সমস্ত কথা মা কালীকে বলতো। জানো মা, আমাদের কলেজে খুব বড় করে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হবে, আর আমি সেখানে গানও করব। আমার খুব ভয় করছে, অত লোকের সামনে আমি গান গাইতে পারবো তো মা? জবার গানের গলা ছিল খুব সুন্দর। সেই গ্রামের ছেলে মেয়েদের গানও শেখাতো, আর সাথে টিউশনিও পড়াতো। জবা, ও জবা, তুই একা একা কার সাথে কথা বলছিস মা? একা কোথায় ঠাকুমা, আমি তোমার মায়ের সাথে কথা বলছি। এই যে আমার মা কালী। এই মূর্তি কি আর তোর কথার উত্তর দিতে পারবে? কেন পারবে না? আমার মা আমার সব কথা শুনে, আমার কথার উত্তরও দেয়। আরে ওসব তুমি বুঝবে না। ঠিক আছে ঠিক আছে, আমার দুধ দেওয়া হয়ে গেছে। যা, বাড়ি বাড়ি গিয়ে দুধগুলো পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে ঠাকুমা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর জবা সবার বাড়ি বাড়ি গিয়ে দুধ পৌঁছে দেয়। আর বাড়ি ফেরার সময় সে দেখে, এ কি শেফালি কাকিমা, তুমি এখানে এত ময়লা ফেললে কেন? দেখছো না কি পচা বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে? ও, আমার একার ময়লা ফেলায় বুঝি দুর্গন্ধ বেরোচ্ছে? চারিদিকটা তাকিয়ে দেখ, এখানে তো সবাই ময়লা ফেলে যায়। জবা চারিদিকটা তাকিয়ে দেখে, সত্যিই সেখানে গ্রামের সবাই ময়লা ফেলে ফেলে একটা বড় ময়লার স্তূপ তৈরি করে ফেলেছে, আর সেখান থেকে বিশ্রী পচা দুর্গন্ধ বেরোচ্ছে। কিন্তু এইভাবে ফাঁকা জায়গায় ময়লা ফেললে যে পরিবেশ দূষণ হবে, এতে তোমার আমার সকলের শরীরের ক্ষতি হবে। অত শত জানি না বাপু, সবাই যা করে আমিও তাই করি। তাছাড়া বাড়িতে জমা ময়লাগুলো ফেলবো কোথায় শুনি? তুই সর এখন, আমার বাড়িতে মেলা কাজ পড়ে আছে। এই কথা বলে শেফালি সেখান থেকে চলে যায়। জবাও মন খারাপ করে বাড়ি ফিরে আসে। তারপর সে তার মা কালীকে সব কথা খুলে বলে। তুমি আমায় পথ দেখাও মা, শুধু একটা উপায় বলে দাও, না হলে এভাবে যে আমাদের গ্রামের সবার ক্ষতি হবে। জবার কথা শেষ হতে না হতেই মা কালীর ঘর থেকে একটা জবা ফুল তার সামনে পড়ে। বুঝেছি মা, আমি তোমার ইঙ্গিত বুঝতে পেরেছি। এইবার দেখো জবার কামাল। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়, আর রাত পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই জবা চুপি চুপি যায় নদীর পাড়ে। সেখান থেকে একটা বড় পাথর তুলে তাতে ভালো করে সিঁদুর লাগিয়ে ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে সেই ময়লা ফেলার জায়গার সামনে একটা গাছের গোড়ায় রেখে দেয়। আর বেলা বাড়ার সাথে সাথেই, কত দেরি হয়ে গেল, তাড়াতাড়ি ময়লাগুলো ফেলে আসি। হ্যাঁ হ্যাঁ চল, ময়লাগুলো ফেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, বাড়িতে অনেক কাজ। শেফালি আর লতা সেখানে ময়লা ফেলতে গিয়ে তাদের চোখ পড়ে ওই পাথরটার দিকে। কি রে লতা, এ কি অলৌকিক কাণ্ড! এখানে এই পাথরের ঠাকুরটা এলো কোথা থেকে? আগে তো কখনো দেখিনি। আমার মনে হয় মাটির তলা থেকে উঠে এসেছে। দেখেই আমার গাটা কেমন শিউরে উঠছে, মনে হচ্ছে খুব জাগ্রত। না না, এখানে ময়লা ফেলাটা ঠিক হবে না, চলো আমরা ফিরে যাই। এরপর তারা প্রণাম করে সেখান থেকে চলে যায়। তারপর থেকে যারাই সেখানে ময়লা ফেলতে আসে, সেই পাথরের মূর্তিটা দেখে কেউ প্রণাম করে, আর কেউ ভয় পেয়ে ময়লা না ফেলে সেখান থেকে পালিয়ে যায়। সারা দিন আর কেউ সেখানে ময়লা ফেলে না। দিন শেষে তারা এসে জড়ো হয় গ্রামের বটতলায়। হ্যাঁ প্রধান মশাই, সবাই ঠিক কথা বলছে। এর আগে গ্রামে কখনো ওই পাথরের মূর্তিকে কেউ কোথাও দেখেনি। কোথা থেকে এলো কি জানি বাবা, কেউ সঠিকভাবে বলতেই পারছে না। হ্যাঁ প্রধান মশাই, পাথরের ঠাকুরটা দেখে মনে হয় খুব জাগ্রত, একদম চকচক করছে। তোমাদের কথা শুনে যা মনে হচ্ছে,
ওই মূর্তিগুলো নিজে থেকেই ওখানে স্থাপিত হয়েছে। এ নিশ্চয়ই আমাদের গ্রামের উপর ভগবানের আশীর্বাদ। ঠিক আছে, এখন থেকে তোমরা ওখানে ময়লা ফেলা বন্ধ করো। কিন্তু প্রধান মশাই, আমরা আমাদের বাড়ির জমে থাকা ময়লাগুলো তবে ফেলবো কোথায়? সেই ব্যবস্থাও আমি করছি। কাল থেকে সবার বাড়ির সামনে ময়লা ফেলার গাড়ি যাবে, আর সবাই তাদের বাড়ির যাবতীয় ময়লা গাড়িতে তুলে দেবে। মনে রেখো সবাই, যেখানে সেখানে আর ময়লা ফেলো না। সারা দিন ধরে ঘটে যাওয়া এই যাবতীয় ঘটনাগুলি জবা আড়াল থেকে দেখতে থাকে আর মনে মনে খুব হাসে। পরের দিন থেকে সবার বাড়ির সামনে ময়লা ফেলার গাড়ি এসে ময়লা নিয়ে চলে যায়। কেউ আর সেই জায়গায় ময়লা ফেলে না। ধীরে ধীরে ওই জায়গাটা পরিষ্কার হয়ে ওঠে। এমনই একদিন, আমি আর খাবো না ঠাকুমা, আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে। তা বললে হয়, এই কটা ভাত খেয়ে নে। আমার পেট ভরে গেছে, আমি এখন আসছি। সাবধানে যাস, দুগ্গা 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 দুগ্গা। জবা কলেজ যাবার পথে দেখে সেই গাছের গোড়ায় পাথরটির সামনে, জয় মা, মা গো রক্ষা করো মা, আজ আমার ছেলেটাই একটা বড় চাকরির পরীক্ষা আছে, তুমি দেখো মা, আমার ছেলেটা চাকরিটা যেন হয়ে যায় মা গো। এই কথা বলে শেফালি সেখানে কিছু দক্ষিণা দিয়ে চলে যায়। এরপর যারাই সেই পথ দিয়ে যায় তারা তাদের মনস্কামনা জানিয়ে সাধ্যমতো দক্ষিণা দিয়ে যায়। এই ঘটনা দেখে জবার কেমন যেন অদ্ভুত লাগে। সে আর কলেজে না গিয়ে মন উদাস করে নদীর পাড়ে বসে থাকে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়। আর তখন, কি রে মেয়ে, সন্ধে হয়ে গেল, বাড়ি যাবি না? আর এখানে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে, তোর মাকে বলবি না? তুমি এসেছো মা? আমি যে কাজটা করলাম সেটা কি ঠিক হলো? আমি তো শুধু জায়গাটা পরিষ্কার করার জন্য ওই পাথরটা ওখানে রেখেছিলাম, কিন্তু গ্রামের মানুষ তো বিশ্বাস করে নিজেদের মনস্কামনা জানিয়ে যাচ্ছে। ওরে পাগল মেয়ে, ভগবান কি শুধু মূর্তিতেই থাকে? যদি কেউ মন থেকে ভক্তি ভরে ভগবানকে ডাকে, তাহলে যে নুড়ি পাথরেও প্রাণ প্রতিষ্ঠিত হয়। তুই এখন বাড়ি ফিরে যা। যদি কেউ ভক্তি ভরে তার মনের কথা জানায়, তার মনের ইচ্ছে ঠিক পূরণ হবে। শুধু তাকে সৎকর্ম করে যেতে হবে। এই কথা শুনে জবার চোখের পলক পড়তেই মা সেখান থেকে অদৃশ্য হয়ে যান, আর সেখানে একটি জবা ফুল পড়ে থাকতে দেখা যায়। এইভাবেই দিন কাটতে থাকে। ভক্তদের ভক্তি আর দান ধ্যান করার ফলে সেই জায়গায় একটি ছোট্ট মা কালীর মন্দির প্রতিষ্ঠা হয়। শত শত ভক্ত এসে সেখানে পুজো দিয়ে যায়। এমনই একদিন, মা, দুটো খেতে দেবে? দুদিন হলো আমি কিচ্ছুটি খাইনি, দুটো খেতে দাও মা, দুটো খেতে দাও। কিন্তু কেউই সেই ভিক্ষুককে খাবার না দিয়ে মন্দিরে পুজো দিতে চলে যায়। আর এই ঘটনা দেখে জবার খুব মন খারাপ হয়। এরপর মন্দির একটু ফাঁকা হলে জবা গিয়ে মন্দির থেকে ফল বাতাসা নিয়ে এসে সেই ভিক্ষুককে দেয়। এই নাও দাদু, এই ফলগুলো খেয়ে নাও। কিন্তু এগুলো যে পুজোর ফল মা, মায়ের যে এখনো পুজো সম্পূর্ণ হয়নি। পুজো হওয়ার আগে মায়ের প্রসাদ খেয়ে নিলে যে আমার পাপ হবে। কিচ্ছু হবে না দাদু, আমরা সবাই যে মায়ের সন্তান। অভুক্ত সন্তান মায়ের একটু খাবার খেলে মা কখনো রাগ করে? কখনো রাগ করবে না। আর তাছাড়া তুমি তো দুদিন ধরে কিচ্ছু খাওনি, এই ফলগুলো খেয়ে নাও দাদু। এই কথা বলে জবা সেই ভিক্ষুককে খাবারগুলো খাইয়ে দেয়। এরপর জবা মন্দির থেকে বাড়ি ফিরে আসে। কিন্তু রাতের বেলা খেতে বসে জবা কিছুতেই খেতে পারে না। ও কি রে, ভাত নিয়ে এমন নাড়াচাড়া করছিস কেনে? আমার খিদে নেই ঠাকুমা, আমি খাবো না, তুমি খেয়ে নাও। ভাত ছেড়ে এমন উঠে যেতে নেই রে, আমার কথাটা শোন। জবা রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ে। আর গভীর রাত নামতেই, জবা, ও জবা, না খেয়ে ঘুমিয়ে পড়লি যে? ওঠ মা। মা,
তুমি এসেছো। তোমাকে নিবেদন করা প্রসাদ পুজোর আগেই আমি ওই ভিক্ষুক দাদুকে খাইয়ে দিয়েছিলাম। তোমাকে অভুক্ত রেখেছিলাম, তাই আমার গলা দিয়েও কোনো খাবার নামেনি মা। ধুর পাগলি, মায়ের খাবার সন্তান খেলে মা কি কখনো রাগ করে? বরং সন্তান অভুক্ত থাকলে মাও খেতে পারে না। তুই যা করেছিস একদম ঠিক কাজ করেছিস। আয়, এখন আমি তোকে নিজের হাতে খাইয়ে দিই। এরপর মা কালী নিজের হাতে জবাকে খাবার খাইয়ে দেয়। শোন মেয়ে, যখনই দেখবি সমাজে কেউ কোনো অন্যায় কাজ করছে, নির্দ্বিধায় রুখে দাঁড়াবি। আর তার জন্য তোকে কেউ কোনো মন্দ কথা বললে তাদের কথায় মন খারাপ করিস না যেন, কেমন? ঠিক আছে মা। এর কিছুদিন পর একদিন শেফালি কাকিমা যখন মন্দির ধুয়ে পরিষ্কার করছিল, তখন কোথা থেকে এক গরু এসে বাইরে রাখা জলের বালতিতে মুখ দিয়ে জল খেতে থাকে। আর এই দেখে, হায় হায় হায়, দেখো কাণ্ড! আমার বালতির জলে গরুটা মুখ ডুবিয়ে জলটা একেবারে অশুদ্ধ করে দিল গো। এই হাট, হুশ, যা যা যা, এখান থেকে যা বলছি। এমন সময় সেই পথ দিয়েই জবা কলেজে যাচ্ছিল। কি হলো গো কাকিমা, তুমি এত চেঁচামেচি করছো কেন? ও কিছু না, তোকে আর মাথা ঘামাতে হবে না, আমার কাজ বাড়লো এই আর কি। কলেজের তাড়াহুড়োতে জবা সেখান থেকে চলে যায়, আর ওই গরুটাও মন্দিরের সামনে থেকে মাথা নিচু করে চলে যায়। এর কিছুদিন পর আবার একদিন মন্দির পরিষ্কার করার সময় একটি কুকুর এসে বালতির জলে মুখ দিয়ে জল খেতে থাকে। আর তাই দেখে, আরে আরে আরে, আমার এই কুকুরটা আমার কাজ বাড়ালো দেখছি, জলটা একেবারে অশুদ্ধ করে দিল। আজ কুকুর, কাল গরু, আর পারি না বাবা। হুশ হুশ, যা বলছি। সেদিনকার এই পুরো ঘটনাটা জবা দেখে আর শেফালি কাকিমাকে বলে, ও তো শুধু একটু জলই খেয়েছে, তুমি ওইভাবে ওকে তাড়িয়ে দিচ্ছ কেন? গরু হোক বা কুকুর, সবাই তো ঈশ্বরের অংশ। তৃষ্ণার জ্বালায় ও না হয় একটু জলই খেয়েছে, আর সামনেই তো টিউবওয়েল রয়েছে, তুমি তো আবার নতুন জল ভরে নিতে পারবে। এই কথা বলে জবা সেখান থেকে তার কলেজের দিকে চলে যায়। এরপর থেকে জবা মা কালীর আদেশ অনুসারে সমাজের কল্যাণ ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে থাকে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।